প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এভারকেয়ার হসপিটাল স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, গত 7 মে ছিল ওয়ার্ল্ড অ্যাজমা ডে। এই উপলক্ষে আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় অ্যাজমা নিয়ন্ত্রণে দরকার শিক্ষা ও সচেতনতা। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন ডাক্তার এস.এম. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর রেসপিরেটরি মেডিসিন এভারকেয়ার হসপিটাল ঢাকা, অধ্যাপক ডাক্তার রোশনি জাহান, সিনিয়র কনসালটেন্ট রেসপিরেটরি মেডিসিন এভারকেয়ার হসপিটাল ঢাকা। দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এইরকম একটা বিশেষ দিন উপলক্ষে আসার জন্য। ওয়ার্ল্ড অ্যাজমা ডে, দেখা যায় যে বাংলাদেশে অনেক পরিবারে কিন্তু অ্যাজমা রোগী থাকে, এবং অ্যাজমা রোগী যদি কোনো পরিবারে থাকে তাদের কিন্তু তাদের যে সারা বছরের একটা পেরেশানি থাকে সেটা কিন্তু অনেক বড় বিষয়। সবসময় কনসাস থাকতে হয় যে তাদের ঠান্ডা কাশি লাগবে কিনা, শ্বাসকষ্ট উঠবে কিনা, সবসময় একটা টেনশনে থাকতে হয়। তো এই জন্যই একটু জানতে চাচ্ছিলাম স্যার আপনার কাছে যে প্রতিটা ডের একটা প্রতিপাদ্য থাকে, সেটা হিসাব করে পুরো বছরটা আপনারা কার্যক্রম চালিয়ে যান। তো এই যে ওয়ার্ল্ড অ্যাজমা ডে, এই ওয়ার্ল্ড অ্যাজমা ডের এবার প্রতিপাদ্যটা কি? ধন্যবাদ ডক্টর তানিয়া আপনাকে এবং আপনার মাধ্যমে নিউজ 24 এর দর্শক শ্রোতাকে। আমরা প্রতি বছরই কিন্তু এই দিবসটা খুব সুন্দরভাবে পালন করে থাকি সারা বিশ্বে। 1998 সালের পর থেকে প্রায় আজকে 25 ইয়ার বা 26 ইয়ার হচ্ছে, প্রতি বছর এই মে মাসের প্রথম সপ্তাহে প্রথম মঙ্গলবার এই দিনটা পালন করে থাকে। উদ্দেশ্য একটাই, শব্দের মতো, যে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা। বিশেষ করে অ্যাজমার ক্ষেত্রে সচেতনতার খুবই বেশি প্রয়োজন। এই কারণে অন্য যে কোনো অসুখে ট্রিটমেন্টটা বেশি ইম্পর্টেন্ট বা অনেক কিছু করতে হয়, কিন্তু এখানে প্রিভেনশন এবং সচেতনতা এই দুটো যদি থাকে তাহলে ট্রিটমেন্টও অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয় না, ট্রিটমেন্ট পর্যন্ত যেতে হয় না, হসপিটালে যেতে হয় না, ভর্তি হতে হয় না। এবং এই যে এত সহজেই এই এটাকে সেজন্য আমার ভাষায় আমি অ্যাজমাকে একটা রোগ না বলে একটা কন্ডিশন বলি, একটা স্ট্যাটাস বলি, মানুষের একটা সঙ্গী বলতে পারি, যেটা সে সারা জীবন এটাকে নিয়ে থাকবে। এবং সেই সঙ্গীকে যেমন তাকে বুঝে শুনে তাকে ম্যানেজ করে চলতে হয় একটা মানুষের পার্টনারকে, তেমনি অ্যাজমাকেও যদি এইভাবে সুন্দরভাবে বুঝে শুনে ম্যানেজ করে চলতে পারে তাহলে কিন্তু তার কোনো কষ্ট হয় না। তো এবারের যে থিমটা খুব সুন্দর একটা থিম, জিনা থেকে, গ্লোবাল ইনিশিয়েটিভ অফ অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, যেটা জিনা, লিডিং অর্গানাইজেশন ফর দ্য অ্যাজমা অ্যান্ড সিওপিডি, এনারা যে থিমটা দিয়েছেন সেটা হলো অ্যাজমা এডুকেশন এম্পাওয়ার্স। অর্থ যে অ্যাজমা শিক্ষা, অ্যাজমা সচেতনতা যেটা মানুষ যদি অর্জন করে তাহলে সে নিজেকে এম্পাওয়ার করতে পারে। কারণ অ্যাজমা রোগীদের যে সাফারিংস সেটা তাকে সোশ্যালি এম্বারেস করে, তার ওয়ার্কিং ডে কমায়, তার ফিনান্সিয়ালি তাকে ডিসেবল করে। এই যে জিনিসটা, 3টা পয়েন্ট বললাম, এই 3টা থেকে কিন্তু সে উত্তরিত হতে পারে যদি সে অ্যাজমা নিয়ে সে সুন্দরভাবে পড়াশোনা করে। অ্যাজমার এডুকেশন এবং হাউ টু প্রিভেন্ট অ্যাজমা, ট্রিগার ফ্যাক্টর এবং কন্ট্রোল, সেলফ কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করতে পারবে, অ্যাজমা কন্ট্রোল হয়ে যাবে, কোনো ডক্টরের কাছে যেতে হবে না। এই 3টা জিনিস যদি সে অর্জন করে তাহলে সে স্বাভাবিকভাবে সে এম্পাওয়ার্ড হচ্ছে, সে সোসাইটিতে তার অবস্থা ভালো হচ্ছে, অফিসে সে ভালো পজিশনে থাকতেছে, এবং ফিনান্সিয়ালিতে সে অনেকটা লাভবান হচ্ছে ইকোনমিক লস থেকে। সো এই 3টা জিনিসকে যদি আমরা বলতে পারি তাহলে আমরা বলতে পারি অ্যাজমা এডুকেশন এম্পাওয়ার, মানুষকে ক্ষমতাশীল করে, মানুষকে জীবনকে স্বাচ্ছন্দ্য, সাবলীল এবং সুখময় করে। এটাই কিন্তু এবারে আমাদের থিমটা ছিল। জি, আমি আপনার কাছে আসি খুব সহজ হবে, সবাই জানি আমরা, তবুও আরেকবার জানতে চাচ্ছি অ্যাজমা বা হাঁপানি এটা আসলে কী, আর এটার কারণগুলো কি কি হতে পারে? অনেক ধন্যবাদ। শুধু দর্শকবৃন্দকেও অনেক শুভেচ্ছা এবং শ্রদ্ধা। তো আমরা যে উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি অ্যাজমা, তো অ্যাজমাটা আমাদের কিন্তু অতি পরিচিত, অনেক আগে থেকে এই জিনিসটা সবাই জেনে আসছে যে একটু কাশি হলে, শ্বাসকষ্ট হলে, বিশেষ করে একটু শ্বাসকষ্ট হলেই সবাই এটাকে ধরে নেয় যে অ্যাজমা আছে। তো শুধু শ্বাসকষ্ট বা কাশি কিন্তু অ্যাজমা না, অ্যাজমা অনেক ধরনের আছে। তবে মূলত অ্যাজমাটাকে একটা, যেটা বলা হয়েছে একটু আগেই, যে এটা একটা ডিসঅর্ডার, এটার সুনির্দিষ্ট কোনো কারণ নেই যে এই কারণটার জন্য আমার অ্যাজমা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে। এটা অ্যাকচুয়ালি জেনেটিক, হ্যাঁ, যে হাইপার সেন্সিটিভিটি অফ দ্য এয়ারওয়ে, অর্থাৎ যে এয়ারওয়ের যে অতি সংবেদনশীলতা, এটা যাদের থেকে থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে কিছু উদ্দীপক বা ট্রিগার ফ্যাক্টর থাকে, ওটার সংস্পর্শে যখন শ্বাসনালী আসে তখনই অ্যাজমার যে সমস্ত
উপসর্গ সেগুলো দেখা দেয়। যেমন আপনার কাশি হতে পারে, বিশেষত রাতের বেলায়, শেষ লেট নাইটে যে কাশিটা হয়, সাধারণত শুকনো কাশি হয়। তার সাথে সাথে আস্তে আস্তে দেখা যায় যে তাদের শ্বাসকষ্ট হচ্ছে। আর এর সাথে অ্যাজমার সাথে কিছু কিছু জিনিস অ্যাসোসিয়েটেড থাকে, যেমন অ্যালার্জিক ডার্মাটাইটিস, চামড়ার রোগ হতে পারে, অ্যালার্জি হতে পারে, এক্সিমা হতে পারে, শ্বাসনালীর অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে, যেখানে স্টাফি নোজ, রানি নোজ, নাক দিয়ে পানি ঝরতে থাকে, চোখটা লাল হয়ে যায় মাঝে মাঝে। এর পরে যেটা বললাম যে কাশি এবং শ্বাসকষ্ট, এই ধরনের উপসর্গগুলো থেকে থাকে। তো এই জিনিসগুলো যখন থাকে, এবং এই ক্ষেত্রে যেটা দেখা যায় যে ফ্যামিলিতে একটা ইতিহাস থাকে যে কারো না কারো আছে, সেটা 3 জেনারেশন, ইমিডিয়েটলি তার বাবা মায়ের থাকতে হবে এমন না। তবে যেটা আমরা খুব জোর দিয়ে বলতে চাই, আমাদের যদি এই সম্পর্কিত একটা ধারণা থাকে, যেমন বাবার যদি অ্যাজমা হয় তাহলে সেই ক্ষেত্রে 2.5 গুণ বাচ্চাদের অ্যাজমা হওয়ার সম্ভাবনা থাকে, মায়ের যদি থাকে তাহলে 3 গুণ সম্ভাবনা থাকে বেশি অ্যাজমা হওয়ার। তো এই ধরনের আরও কিছু তথ্য আছে যেগুলো যদি আমরা জেনে থাকি তাহলেই কিন্তু আমাদের মাথায় আসবে যে আমরা কি চিকিৎসকের শরণাপন্ন হব কিনা, আমার বাচ্চার বা আমার নিজের অ্যাজমা আছে কিনা। তবে এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কখনোই অ্যাজমার উপসর্গগুলো সবার জন্য একরকম না। কারো শুধু কাশি, সারা বছর ধরে দেখা যাচ্ছে কুটকুট করে কাশছে, সো সেটা যেমন কাফ ভেরিয়েন্ট অ্যাজমা। কারো অ্যালার্জিক অ্যাজমা, কারো দেখা যাচ্ছে যে ছোট বাচ্চা খেলতে গিয়ে হঠাৎ করে দেখা যাচ্ছে কাশি বা শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। তো তখন তাকে ইনভেস্টিগেট করতে হবে, তাকে তার অ্যাজমা আছে কিনা, যদি পরিবারে ইতিহাস থাকে তখন সেটাকে ইনভেস্টিগেশন করে চিকিৎসকের পরামর্শ নিয়ে এটাকে নিশ্চিত করতে হবে। আচ্ছা, আমি আপনার কাছে আসি, যেটা হচ্ছে আমাদের এই শোতে আপনি অনেকবারই এসে এই অ্যাজমা, সিওপিডি এসব নিয়ে আমরা অনেকবারই চেষ্টা করেছি সবাইকে জানানোর জন্য। তো আমি আরেকবার জিজ্ঞেস করছি যে সিওপিডি কিন্তু খুব কমন একটা রোগ, অ্যাজমা, সিওপিডি এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। বিশেষ করে এটা আমাদের যারা জুনিয়র ডক্টর হসপিটালে রোগীদের ট্রিটমেন্ট করে তাদের জন্য এটা বেশি প্রয়োজন, আর মানুষ সচেতনতা সবার জন্য প্রয়োজন। তো অ্যাজমা এবং সিওপিডি দুটোই কিন্তু শ্বাসনালীর অসুখ। মূলত আমাদের লাংস, যেটা লাংস প্রপার বা শ্বাসযন্ত্র, আর একটা শ্বাসনালী, তো মূলত শ্বাসনালীর এবং শ্বাসযন্ত্র দুটো মিলে অসুখ। তবে অ্যাজমাটা হচ্ছে শ্বাসনালীর অসুখ, অ্যাজমাটাও, সিওপিডিটা শ্বাসনালী এবং শ্বাসযন্ত্রের অসুখ। এখানে কি হয় যে আমাদের শ্বাসনালীটা চেপে আসে, তখন আমাদের শব্দ হয়, যেটাকে হুইজিং বা রংকাই আমরা বলতে পারি, যেটাতে বাঁশির মতো আওয়াজ হয় এবং মানুষের শ্বাসকষ্ট হয়, কাশি হয়। অ্যাজমার ক্ষেত্রেও তাই। কিন্তু দুটার ডিফারেন্সটা বুঝতে হবে আমাদেরকে। অ্যাজমা মোস্টলি জেনেটিক্যাল বা বংশ পরম্পরা আসে। ডক্টর রোশনি জাহান যেমন আগে বললেন, প্রফেসর রোশনি জাহান, যে আমাদের যদি মা থাকে বা বাবার থাকে তাদের সন্তানদের হচ্ছে, বা যে কোনো একটা পেশেন্টকে যদি আমরা ফ্যামিলি সার্চ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি। এক, দ্বিতীয় হচ্ছে এখানে অ্যালার্জিক ম্যানিফেস্টেশনটা খুব বেশি থাকে, যেমন হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকা, আই ইচিং, নোজ ইচিং, এইগুলো যেগুলো অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, এগুলো কিন্তু অ্যাজমার ক্ষেত্রে আমরা খুব পরিলক্ষিত করতে পারি। এবং এই পেশেন্টগুলোর চাইল্ডহুড, খুব আর্লি এজে এটা ডায়াগনোসিস হয়ে যায়। অনেক ক্ষেত্রে ডায়াগনোসিস হয় না, কিন্তু তার চাইল্ডহুড থেকেই থাকে, 6 মাস বা 1 বছর 2 বছর বয়স থেকে থাকতেছে, পরে হয়তো ডায়াগনোসিস হলো, কিন্তু তার সিমটম আগে থেকে আসে। এইগুলো দিয়ে আমরা একটা অ্যাজমা করি। আর সিওপিডিটা হচ্ছে সেলফ মেড বলা যায়। মোস্টলি এটা স্মোকিং এটাই, তার সাথে এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এগুলো যুক্ত হবে, এবং ইট নেভার ইউজুয়ালি কাম বিফোর 40 বা 45। অনলি 5% পেশেন্টগুলো সেটা একটা জেনেটিক্যাল প্রিডিসপোজিশন থাকে সিওপিডি, সেটা হলো একটা এনজাইম ডেফিসিয়েন্সির জন্য। কিন্তু মূলত অ্যাজমাটা যে একটা সিওপিডির পেশেন্ট আসলে আমরা বলবো তো সরাসরি ইউ আর অনলি রেসপন্সিবল ফর দ্যাট, কারণ স্মোকিং করেছে সেই জন্য তার ডেভেলপ করছে। বাট অ্যাজমা একটা পেশেন্ট, হি ইজ ইনোসেন্ট, তার কোনো দায় নাই। এটা আলটিমেটলি তার সে ফ্যামিলির দায়ী হয়েছে, এরকম একটা ব্যাপার। সো দুটোতে শ্বাসকষ্ট থাকবে, দুটোতেই কাশি থাকবে, কিন্তু এজ ভেরিয়েশন আছে, ডেভেলপমেন্টাল ভেরিয়েশন আছে এটা, এবং ট্রিটমেন্টও ডিফারেন্ট ওয়েতে আছে। অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে যেমন সাধারণত ট্রিগার ফ্যাক্টরগুলো, যেমন অ্যালার্জেন, মাইটস, পোলেন, ডাস্ট, ফিউম, হট, কোল, এগুলো বেশি ট্রিগার করে। বাট সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে মেইন ট্রিগার কিন্তু ইনফেকশন। যে কোনো ইনফেকশন, ভাইরাল আর ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটাতে এটা হঠাৎ করে বেড়ে যায় এবং সিভিয়ার অবস্থায় চলে যায়। তখন তার শ্বাসকষ্ট হয়, কাশি হয়, ব্লাডে অক্সিজেন লেভেল কমে যায়, কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে যায়। হসপিটালে অবশ্যই আসতে হয় এই পেশেন্টগুলোকে, ইমার্জেন্সিতে বেশি ফ্রিকোয়েন্টলি আসে কিন্তু সিওপিডি পেশেন্ট অ্যাজমা পেশেন্টদের চেয়ে, এবং অনেক বেশি সময় তাকে হসপিটালে থাকতে হয়। বাট অ্যাজমার পেশেন্ট সিভিয়ার হয় না যদি সে সচেতন হয়। যদিও হয়ে যায়, কখনো হঠাৎ শ্বাসকষ্ট হলো পর্যন্ত হসপিটাল ইমার্জেন্সিতে আসার পরে
পরে অনেকে ইমার্জেন্সি থেকে ব্যাক করে চলে যেতে পারে, ভর্তির প্রয়োজন হয় না, বা ভর্তি হলে দেখা গেলো একদিনের মধ্যে সে আবার ব্যাক করে চলে যেতে পারতেছে। সো দুটা অনেকগুলো ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি, এবং এটা এই ট্রিটমেন্টও অনেকটাই ইজি অ্যাজমার ক্ষেত্রে। এবং যার একবার অ্যাটাক হলো, আবার একটা এখানে আমি কথা উল্লেখ করব, মানুষের মধ্যে খুব একটা ভুল ধারণা আছে যে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আসলো, শ্বাসকষ্ট রিমুভ হয়ে গেল, অ্যাজমা ভালো হয়ে গেছে, এটা বলে ফেললো সে। আবার নাই, অনেকদিন দীর্ঘদিন হতে আর নাই, কিন্তু এটাকে বলা হয় অ্যাজমা অ্যাটাক। আচ্ছা, অ্যাজমা অ্যাটাক বলা হচ্ছে এটাকে, কিন্তু তার যে অ্যাজমার ব্যাকগ্রাউন্ড হি পারসিস্টেড লাইফ লং, এটা হলো এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস বা শ্বাসনালীর অতি সংবেদনশীলতা। তো যার শ্বাসনালীটা অতি সংবেদনশীল, তার অন্যান্য পার্টগুলো আই ইচিং হয়, নোজ ইচিং হয়, স্কিন অ্যালার্জি হয়, সবগুলো জায়গায় মোটামুটি হাইপার রেসপন্সিভনেস বা হাইপার সেন্সিটিভিটি থাকে। এবং তার এই নাকে বা শ্বাসনালীর যে এন্ট্রি পয়েন্ট নোজ, এখানে সংবেদনশীলতার কারণে তার ফ্রিকোয়েন্টলি হাঁচি হয়। সো আমরা সিম্পল ওয়ে টু ডায়াগনোস অর সাসপেক্ট এ কেস অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা, অ্যাজমা পেশেন্টকে শনাক্ত করার প্রথম জিনিসটা আমরা বলতে পারি তার ফ্রিকোয়েন্ট হাঁচি হয় কিনা। এটা যদি আমরা রোগীদেরকে জিজ্ঞাসা করি এবং রোগীর হ্যাঁ উত্তর দেয়, আমরা অধিকাংশ ক্ষেত্রে ধরে নিতে পারি তার অ্যাজমা আছে, এবং অন্য সিমটমগুলো আমরা মিলিয়ে তখন অ্যাজমা ডায়াগনোসিস করি। আর সিওপিডির ক্ষেত্রে আমরা মূলত স্মোকিং হিস্ট্রিটাকে বেশি ইম্পর্টেন্ট দিই, এজটাকে ইম্পর্টেন্ট দিই, এনভায়রনমেন্টাল পলিউশন এগুলোকে ইম্পর্টেন্স দিই, এ দিয়ে আমরা করি। এবং যেহেতু ট্রিটমেন্টটাও একটু ডিফারেন্ট, এই জন্য সবাইকে দুটো ডিফারেন্সিয়েট করতে হবে। যখন একটা পেশেন্ট হসপিটালে ইমার্জেন্সি আসবে, রোগী তো জানবে না, তারা দুটাকে একই মনে করবে, কিন্তু আমাদের ডক্টরকে ডিফারেন্সিয়েট করতে হবে অ্যাজমা এবং এটা সিওপিডি, দেন ট্রিটমেন্ট অ্যাকর্ডিংলি অ্যান্ড উই উইল বি বেনিফিটেড, পেশেন্টও বেনিফিটেড হবে। আচ্ছা, আপনার কাছে আসি যে এই যে অ্যাজমা আমরা বলছি, যে স্যার বললেন যে হিস্ট্রি নিয়ে আমরা একটা ডায়াগনোসিস প্রথমেই মানে ক্লিনিক্যাল সাইনের সাথে সেই হিস্ট্রিটা নিচ্ছি, এরপর পরীক্ষা নিরীক্ষা কী কী করা হয় সাধারণত? জি, অ্যাজমার ক্ষেত্রে রোগ নির্ণয়ের ক্ষেত্রে বা কনফার্ম করার জন্য রোগীর ইতিহাসটা কিন্তু একটা বড় জিনিস, পারিবারিক ইতিহাস রয়েছে কিনা, অ্যাসোসিয়েটেড কম্প্যাটেবল হিস্ট্রি যেটাকে আমরা বলি, যে অ্যাজমার কতগুলো টিপিক্যাল হিস্ট্রি আছে, এগুলো যখন থাকে, যেমন হুইজ হওয়া, বাঁশির মতো শাসা করে শব্দ হয়, এরকম যদি থাকে, তারপরে বয়সটা একটা ফ্যাক্টর, যে ছোটোবেলা থেকে অনেকের থাকে, আবার কারো বড় হয়ে হয় অ্যাডাল্টের ক্ষেত্রে, তো তার সাথে তখন আমরা কিছু ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষা করি। তো তার মধ্যে যেটা আমরা প্রথমে বলবো, যেটা পালমোনারি ফাংশন টেস্ট, কারণ অ্যাজমাটা হচ্ছে শ্বাসনালী চেপে আসলে যে উপসর্গ দেখা দেয় সেটাই। তো এখন এই শ্বাসনালী যখন চেপে আসে তখন তার শ্বাস এয়ার ফ্লোটা কমে যায়। তো আমরা যেটা করি, পালমোনারি ফাংশন টেস্টের মধ্যে স্পাইরোমেট্রি একটা পরীক্ষা করি, তার FEV1টা কত আছে, তারপরে তার এখানে কিন্তু আমাদের বাতাসের যে আনাগোনা, আমাদের শ্বাসতন্ত্রের যে ফাংশনটা, সেখানে দুই ধরনের, একটা হচ্ছে কন্ডাকশন, যাওয়া যাতায়াত, আর একটা হচ্ছে ডিফিউশন, অর্থাৎ বাতাসটা ঢুকে ওটা রক্তনালীতে গেল এবং সেটা তখন ছড়িয়ে যাচ্ছে, এবং সেখানে তখন এটা যদি স্মুথলি হয়, কোনো বাধাগ্রস্ত না হয়, তখন আমাদের এই শ্বাসকষ্ট হয় না, আর যখন বাধাপ্রাপ্ত হয় তখনই এটা শ্বাসকষ্টে পরিণত হয়। তো এই জন্য এটা দেখার জন্য আমরা একটা স্পাইরোমেট্রিতে FEV1 FVC রেশিও একটা দেখি, FEV1 কত আছে, কত পার্সেন্টেজ প্রেডিক্টেড, কার কত, এটা বয়স ভেদে তারতম্য আছে, সেটা দেখা হয়। তারপরে যদি জটিলতার দিকে চলে যায় তখন আমরা DLCO, ডিফিউশন ক্যাপাসিটি, এগুলো দেখি। তারও আগে আমরা দেখি তার যে ওই যে পারিবারিক যে অ্যালার্জির একটা ইতিহাস, সেটাকে কনফার্ম করার জন্য আমরা যেগুলো করি, তার মধ্যে একটা হচ্ছে সিরাম IgE লেভেল দেখি। তারপরে আছে যে এর অ্যাজমা কোনো জটিল আকার ধারণ করছে কিনা, যেমন অনেক সময় এয়ারওয়েগুলো অনেক ইনফ্লেটেড, ফুলে মানে যখন ফুটে যায় তখন নিউমোথোরাক্স হয়ে যেতে পারে, অনেক শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে পেশেন্ট, তখন আবার আমরা তার একটা চেস্ট এক্সরে, বুকের এক্সরে করে দেখতে পারি। এবং খুব সুদূর ক্ষেত্রে যখন অনেক দিনের পুরনো অ্যাজমা হয়ে থাকে আর ঘন ঘন শ্বাসকষ্ট হচ্ছে, আমরা যখন দেখি যে এটা একটা জটিলতার দিকে এগিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা হাই রেজলিউশন CT স্ক্যান করে আমরা দেখতে পারি যে আর কোনো কিছু আছে কিনা, ফর এক্সক্লুশন অফ আদার ডিজিজেস। এছাড়া আমরা অনেক দীর্ঘ সময় যখন থাকে তখন কিন্তু এটা ব্যাক প্রেশার দিয়ে এটা হার্টকে এফেক্ট করে, যেমন পালমোনারি প্রেশারটাও বেড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা একটা ইকো করতে পারি। সো শ্বাসকষ্টে যে সমস্ত কারণগুলো থাকে সেগুলোকে আমরা সরিয়ে দিব যে এটা আছে এটা নাই, আর অ্যাজমা আছে কিনা সেটা দেখার জন্য একরকম পরীক্ষা নিরীক্ষা করব। আচ্ছা স্যার, আমরা কিন্তু অ্যাডভান্স চিকিৎসা সম্পর্কে জানি, কিন্তু আধুনিক চিকিৎসা হচ্ছে প্রতিদিন, এবং যারা পেশেন্টরা এই ট্রিটমেন্টগুলো নিচ্ছে তারা কিন্তু খুবই ভালো, দেখা যায় দিনের পর দিন, যেটা আপনি বলেন অ্যাজমা ভালো, তারা মনে করছে অ্যাজমা ভালো হয়ে গেছে, কিন্তু অনলি ফর দ্য ট্রিটমেন্ট এবং অনলি ফর দ্য মেইনটেনেন্স তাদের অ্যাজমা অ্যাটাকটা হচ্ছে না। কী ধরনের ট্রিটমেন্ট এগুলো একটু বলবেন?
কোন ধরনের আমরা মডার্ন ট্রিটমেন্ট? মডার্ন ট্রিটমেন্ট। অ্যাজমার একটা তো কনভেনশনাল ট্রিটমেন্ট, যেটাই মোস্ট সাকসেসফুল কনভেনশনাল ট্রিটমেন্ট, যদি এটার কমপ্লায়েন্স ভালো থাকে, অ্যাডহারেন্স ভালো থাকে। অ্যাজমা ট্রিটমেন্টের ক্ষেত্রে দুইটা টার্ম খুব ইম্পর্টেন্ট, কমপ্লায়েন্স অ্যান্ড অ্যাডহারেন্স। যে পেশেন্টকে আমরা যে ট্রিটমেন্টটা দিলাম, পেশেন্ট এটার সাথে সম্পূর্ণভাবে একাত্মতা ঘোষণা করা, এডুকেশন প্লাস ট্রিটমেন্ট, সেটাকে সে অ্যাকসেপ্ট করা এবং সে তার লাইফে এটাকে ইমপ্লিমেন্ট করা, এটা সে যদি চালিয়ে যেতে পারে ইউজুয়ালি তেমন তার কোনো প্রবলেম হয় না এবং সে সুন্দরভাবে বাকি জীবন সারা জীবন এইভাবেই পার করতে পারে, কখনো সামটাইমস প্রবলেম নেই। এরপরে যে পেশেন্টগুলোর দীর্ঘস্থায়ী অন্যান্য প্রবলেম থাকে, যেমন অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, একটা খুব বোদারিং ইরিটেটিং কন্ডিশন, একটা পেশেন্টের লাইফটাকে হেল্প করে দেয়। শুধুমাত্রই শ্বাসকষ্ট, কাশি না, পাশাপাশি যেটা বললাম আইচিং, নোজ ইচিং, স্কিন অ্যালার্জি, এই অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, এবং নাকে পানি ঝরা, এবং কখনো এম্বারেসমেন্ট, সোশ্যাল এম্বারেসমেন্টে যায়, যে কোনো মিটিংয়ে গেলে, যে কোনো সোসাইটিতে গেলে, তখন এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা যেটা একটা করি যে আমরা তার ব্লাডে IgE লেভেল, যেটা রশনি একটু আগে বলেছেন, IG লেভেলটা যদি আমরা চেক করি এবং হাই পাই এবং তার সাথে কোরিলেশন করে দেখতেছি অ্যালার্জিক ম্যানিফেস্টেশন বেশি, এক্ষেত্রে আমরা এখানে একটা মনোক্লোনাল অ্যান্টিবডি বা বায়োলজিক্যাল প্রোডাক্ট ইউজ করে থাকি, যেটা ওমালিজুবাব। ওমালিজুবাব একটা মনোক্লোনাল অ্যান্টিবডি যেটা এই Igটাকে ব্লক করে দেয়, ফলে এটার যে ইম্প্যাক্টটা, এটার যে ইফেক্টটা, সেটা কিন্তু সাপ্রেসড হয়ে থাকে, ফলে তার অ্যালার্জিক ম্যানিফেস্টেশনটা অনেকাংশে কমে যায় এবং সে সুন্দর একটা লাইফ লিড করতে পারে। এটা একটা দিক, ওটা হতে পারে। এরকম আমরা একটু জানতে চাচ্ছি, একটু পরে একটু দর্শকের ফোন নিয়ে আসি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি ঋষিকেশ সরকার রংপুর থেকে বলছি। তো আমার প্রবলেম হচ্ছে কোল্ড অ্যালার্জি আর কি, একটু ঠান্ডা লাগলে আমার বুক জাম হয়ে যায়, আর আমি কন্টিনিউ মোনাস খাই। আমি রিসেন্ট ইন্ডিয়াতে গেছিলাম, আন্দামান, কিন্তু ওখানে আমি 1 মাস থাকলাম, আমার কোনো প্রবলেম হয় না, কিন্তু এই বাংলাদেশের আবহাওয়ায় আসলেই এই প্রবলেমটা শুরু হয়। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে আমি মোনাস 10 খাই, এটা কি আমাকে কন্টিনিউ করতে হবে? আর আমার যখন প্রবলেম বেশি হয়ে যায়, আমি ডোকোপা 200 এবং মোনাস এই দুইটা খাই আর কি, তখন আমার কন্ট্রোলে আসে। তো আমার কথা হচ্ছে যে এটা কি এই ট্রিটমেন্টটা কন্টিনিউ করা যাবে নাকি কোনো আধুনিক চিকিৎসা? আপনার বয়স কত? আমার বয়স 62। আপনি কি স্মোক করেন? না, স্মোক করি না। আমি আগে করতাম, অনেক আগে করতাম। আচ্ছা, কত আগে ছেড়েছেন? আমি তাও 15-16 বছর আগে। 15 বছর আগে ছেড়েছেন? হ্যাঁ। আচ্ছা, আর এখন শুধু কোল্ড অ্যালার্জি, ঠান্ডা ভাব বলে? হ্যাঁ, ঠান্ডা। আর ডোকোপা খাচ্ছেন আর মোনাস্টেন খাচ্ছেন, ডোকোপা মাঝে মাঝে খান? আমরা ওনার স্যার, আমরা বিরতির পর এসে অ্যানসারটা দেব। কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ, না, এটা আমার প্রশ্নটা আবার ক্যাচ করে ফেলেছি, অসুবিধা নাই। ধন্যবাদ দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আপনার প্রশ্নের উত্তর আমরা বিরতির পর এসে দিচ্ছি। ফিরছি ছোট্ট একটি বিরতির পর। এভারকেয়ার হসপিটাল স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এভারকেয়ার হসপিটাল স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি অ্যাজমা নিয়ন্ত্রণে দরকার শিক্ষা ও সচেতনতা এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন ডাক্তার SM আব্দুল্লাহ আল মামুন এবং অধ্যাপক ডাক্তার রোশনি জাহান। স্যার, বিরতিতে যাবার আগে একজন দর্শক ছিলেন আমাদের সাথে, উনি রংপুর থেকে ফোন দিয়েছেন। 62 ইয়ার্স ওল্ড, কোল্ড অ্যালার্জি আছেন, রেগুলার মোনাস খাচ্ছেন, মাঝে মাঝে দরকার হলে ডোকোপা ওষুধটা খান। মানে উনি স্মোকিং করতেন, 15 বছর আগে বন্ধ করে দিয়েছেন। এখন ওনার কি করা? এখন ওনার যেটা প্রশ্নটা হলো যে উনি মোনাস এবং ডোকোপা দুটোর ওষুধের নাম বলেছেন, মানে দুটা, একটা মন্টিলুকাস আর একটা হচ্ছে ডক্সোফাইলিন। একটা হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক বলা যায় বা অ্যান্টি লিকোট্রিন, আর একটা হচ্ছে ব্রঙ্কোডাইলেটর। এই দুটা খেয়ে উনি ভালো থাকেন। উনি বলছেন কোল্ড অ্যালার্জি। আসলে ব্যাপারটা কোল্ড অ্যালার্জি একটা মিসনোমার টার্ম। যাদের এই অ্যালার্জিক প্রবলেম থাকে তারা ডিফারেন্ট এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টে ইলডস হয়, সেটা চেঞ্জ অফ টেম্পারেচার, তাপমাত্রা বাড়লেও হবে, তাপমাত্রা কমলে হবে। কিন্তু মানুষ সবাই কিন্তু একটা শব্দ ইউজ করে যে কোল্ড অ্যালার্জি অ্যান্ড ডাস্ট অ্যালার্জি। এই দুটার বাইরে কারোর মুখ দিয়ে আমরা কখনো শুনতে বলছি না, কিন্তু আলটিমেটলি এটা স্প্রেড অনেক। ওনার যেটাই হোক, ওনার অ্যালার্জিক ম্যানিফেস্টেশনটা অনেক বেশি। উনি বলছেন যে উনি কয়েকদিন আগে আন্দামানে গিয়েছিলেন, ভালো ছিলেন, হ্যাঁ, এখানে এসে সমস্যা হচ্ছে। এটা টেম্পারেচারের হয়তো একটা তাকে স্যুট করে, যে টেম্পারেচারটা তার সাথে ভালো, সেটার জন্য এরকম হয়তো হয়েছে। কিন্তু যেটাই হোক, এটা প্রভোকেটিং এজেন্ট বা এগুলো ইনসাইটিং ফ্যাক্টর, এগুলো তার ইয়ারওয়েটাকে স্টিমুলেট করলে এগুলো হয়। কাজে ওনার, আমি আগে যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটাতেই আমরা ফিরে যাই যে ওনার অ্যালার্জিক ম্যানিফেস্টেশন অনেক বেশি এবং তার জন্যই কিন্তু এটা হচ্ছে, ওনার অ্যালার্জিক অ্যাজমা মনে হচ্ছে। এই জন্য আমরা ওনার ব্লাডে একটা IG লেভেল, এটা আমরা একটা চেক করতে পারি, স্নোফিল কাউন্ট দেখতে পারি। এবং উনি যদি এই মোনাস যেটা বা মন্টিলুকাস বলতেছেন এখান থেকে দীর্ঘদিন ধরে খাচ্ছেন, এটার প্রয়োজন হবে না। সেক্ষেত্রে উনি কিন্তু বায়োলজিক্যাল ট্রিটমেন্ট ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, যেটা হলো আমরা ওমালিজুবাব যেটা বললাম, একটা ভ্যাকসিন বা জলে, এটা উনি নিতে পারেন। হ্যাঁ, এটা ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। এটা হলো। আর ওনার অ্যাজমা
সাথে অন্য আরও কনকমিনেন্ট ডিজিজ আছে সেগুলোকে এক্সক্লুড করতে হবে। উনি যেহেতু 10 ইয়ার্স ব্যাক স্মোক কুইট করছে, কিন্তু তার আগে প্রায় 20 to 25 ইয়ার্স উনি স্মোক করেছেন, এটার একটা ইম্প্যাক্ট থাকবে। অনেক ক্ষেত্রে অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ আমরা যেটা বলি সেই কন্ডিশনটা থাকতে পারে। সেটাতে লাং ফাংশন টেস্ট করতে হবে এবং তার অন্য আদার্স যে টেস্টগুলো আমরা করে উনি একটা ফিক্স আপ ট্রিটমেন্ট করলে উনি কিন্তু একটা মেইনটেন্যান্স থেরাপির উপর থাকতে হবে এবং তার সাথে একটা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট, এই দুটো ওনার জন্য প্রযোজ্য হবে। আমার মনে হচ্ছে উনি একজন পালমোনোলজিস্ট, সেটা আমাদের এখানে আসতে পারেন বা অন্য একজন ইমিনেন্ট যে কোনো পালমোনোলজিস্টকে দেখাতে পারেন। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। এখানে আমি একটু একটা লাইন যোগ করে দিতে যাচ্ছি যে উনি যেহেতু বলছেন ওনার তাপমাত্রার তারতম্যের জন্য ওনার অ্যাটাকগুলো হচ্ছে, তো সেই ক্ষেত্রে যেটা উনি যখন এসিতে থাকবেন তখন ওনার এসির টেম্পারেচার বাইরের টেম্পারেচার থেকে যেন 3 ডিগ্রি বেশি এক্সিড করে না যায়, তাহলে কিন্তু ব্রঙ্কোস্প্যাজম হয়। তো এইটা যদি উনি খেয়াল রাখেন তাহলেও কিন্তু অনেকটা। আর এর সাথে যেটা বলা হলো পালমোনারি ফাংশন টেস্ট, যেহেতু উনি যেহেতু উনি মন্টিলুকাস্ট অলরেডি খাচ্ছেন অনেক দিন থেকে, সেই জন্য ওনার ক্ষেত্রে কিন্তু আইজি লেভেলটা কম আসতে পারে। তার জন্য উনি যেটা করবেন যে আমরা একটা এক্সট্রাক্টেবল নাইট্রিক অক্সাইড টেস্ট করি, সেখানেও কিন্তু অ্যালার্জির মাত্রাটা ধরা যায়, সেটা আরো বেশি মানে তবে টেম্পারেচারের ব্যাপারটা এখন তো আমাদের যে 40 ডিগ্রি, বাংলাদেশে তো এখন 40 ডিগ্রিতে চলে আসছে অনেক ক্ষেত্রে, মানে হঠাৎ এবং করে বেশি করা যাবে সেখানে না। আমাদের এসিতে এয়ার কন্ডিশনে আমরা টেম্পারেচার যদি 25-26 এটা অ্যাডভাইস করি। এভারেজ করে রাখেন। দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন আলমাম স্যারের কাছে। হ্যাঁ জি স্যার, আমার 2018 সাল থেকে অ্যাজমা ব্রঙ্কাইটিস ধরেছে, ডাক্তার বলছে আপনার অ্যাজমা ব্রঙ্কাইটিস। হ্যাঁ জি জি। তো আমি ওই মোনাস্টেন, মন্টলিকাস্টেন এইসব ট্যাবলেট গুলা খাই, মাঝে মাঝে সিরাপ খাই, অথবা ইনহেলার আর লেবুলাইজার করি মাঝে মাঝে। জি। বয়স কত? বয়স আমার এখন 33 বছর রানিং। আচ্ছা, স্মোক করতেন? না, আমি কোনো স্মোক করিনি। আচ্ছা, ইনহেলার কোনটা নিচ্ছেন আর নেবুলাইজ তো করছেন? ইনহেলার কোনটা নিচ্ছেন? ইনহেলার টাইমসিকে 250 mg আর কি। হ্যাঁ আমরা বুঝতে পারছি ওনার যে প্রশ্নটা অলরেডি ক্যাচ, যে উনি ইনহেলার যেটা কম্বিনেশন যে 250 উইথ কমিউনিটি ইউজ করতেছেন, যেটা এখন সমস্যা কি? ওনার ফ্যামিলিতে কারো আছে কিনা এই ধরনের? আমার ফ্যামিলিতে ওই ধরনের সমস্যা কারো নাই। আমি ফ্যাক্টরিতে চাকরি করতাম, সেই ক্ষেত্রে ডাক থেকে হয়েছে কথা বলছে। না ঠিক আছে, আপনি আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে উনি, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। ওনার বয়স 35, সো উনি নন স্মোকার, এটা পিওরলি এটা অ্যাজমা হওয়ার পসিবিলিটি বেশি। এবং উনি যে জিনিসটা করবেন যে ওনার এই ট্রিটমেন্ট যেটা বললাম কমপ্লায়েন্স অ্যান্ড অ্যাডহারেন্স, এটা তাকে ঠিক মতো এটা করতে হবে আর কি। হ্যাঁ, আর ওনার যেটা অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হয় সেটার জন্য তো ওনার আমাদের অ্যাজমা সাথে কনকমিনেন্ট যে কন্ডিশন, এগুলোকে আমাদের ঠিক করতে হবে। এবং ইনহেলার যদি উনি ব্যবহার করেন, ওনাকে ইনহেলার দেওয়া হয়েছে অলরেডি, ইনহেলারের কমপ্লায়েন্সটা, ইনহেলার নেওয়ার টেকনিকটা ঠিক করতে হবে। আপনার ওই রাতে নাক বন্ধ হয়ে যায়, সম্ভবত নাক বন্ধ হয়ে যায় এবং মুখ দিয়ে শ্বাস নেন, এটাও ঘটে এবং এটা অ্যাজমাকে আরও ট্রিগার করে, সেটাকে আপনার ঠিক করতে হবে। কাজে আমরা আপনার ইন দ্য রুম, যে রুমে আপনি ঘুমান সে রুমে যেন মাইটস তৈরি না হয়, তার জন্য আমরা যে অ্যাডভাইসগুলো দিয়ে থাকি, যেমন বিছানার চাদরটা ঘরে বাইরে ঝাড়বেন, নো কার্পেট ইন দ্য বেডরুম, জানলাগুলো দিনের বেলা আধা ঘন্টা খোলা রেখে জোরে ফ্যান ছেড়ে দিয়ে রাখবেন যাতে রুমে মাইটসটা কন্ট্রোল হয়। নাজাল স্প্রে ইউজ করি আমরা নির্দিষ্ট সময় পর্যন্ত, যেটা আপনি নাকে দিলে রাতে নাকটা খোলা থাকবে, মাউথ ব্রিদিংটা অ্যাভয়েড করতে পারবেন। এবং আপনি ইনহেলারগুলো রাইট ওয়েতে, অধিকাংশ পেশেন্টের ক্ষেত্রে ইনহেলার নেওয়া হয় না, এটা আমরা বিভিন্ন পরীক্ষা প্রমাণিত হয়েছে। কাজে আপনার এমডিআই বা মিটাডোজ ইনহেলার আপনাকে যেটা প্রেসক্রাইব করা হয়েছে এটা আপনি সঠিকভাবে ব্যবহার করবেন। এই তিনটা যদি আমরা কম্বাইনলি করতে পারি তাহলে আপনার এটা কিন্তু কন্ট্রোলে আসবে, অ্যাজমাটা কন্ট্রোলে আসবে, কিন্তু অ্যাজমা নির্মূলযোগ্য না, এটা মনে রাখতে হবে। কন্ট্রোল করে আপনাকে যেতে হবে। আর একটা যে আপনার অ্যাজমা কি অ্যাজমা না, অথবা অ্যাজমার সাথে অন্য কোনো কিছু আছে কিনা, এটা কিন্তু এক্সক্লুড করা হয় না। ওনাকে একজন ডক্টর যে বলেছে অ্যাজমা ব্রঙ্কাইটিস উনি বলতেছেন, সম্ভবত ব্রঙ্কাইটিস না, ব্রঙ্কিয়াকটেসিস থাকতে পারে। আমরা আরেকটা অসুখ যেটা খুব কাছাকাছি, দুটো নাম, ব্রঙ্কাইটিস আর ব্রঙ্কিয়াকটেসিস। অ্যাজমা পেশেন্টদের খুব কমন অ্যাসোসিয়েশন হচ্ছে ব্রঙ্কিয়াকটেসিস, কারণ এই পেশেন্টগুলো ছোটবেলা থেকে এই নেগলিজেন্সিতে ভোগে, ঠান্ডা কমন কোল্ড বলে চালানো হয়, পিডিয়াট্রিশিয়ানরা অনেক ক্ষেত্রে এটা ভুল করে, নাক বন্ধ, রাতের বেলা মুখ দিয়ে শ্বাস নেয়, এই একটাই তার লাইফটাকে শুরু হয় শুরু থেকে। এবং রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ডিউ টু মাউথ ব্রিদিং, টনসিলাইটিস, ফ্যারেঞ্জাইটিস, ল্যারেঞ্জাইটিস, সাইনোসাইটিস এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এই 15 বছর বা 16 বছর বয়স পর্যন্ত যখন ওনারা থাকে, এই মধ্যে বারবার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার কারণে আলটিমেটলি ব্রঙ্কিয়াকটেসিস যেটা ডেভেলপ করে, রিপিটেড
ইট ইজ এ কনসিকুয়েন্স অফ রিপিটেড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এবং সেটাই হতে বাধা হয়েছে। এবং এটা হলে এটা একটা পার্মানেন্ট ডিসএবিলিটি হয়ে যায়, লাইফ টাইম। উনি যদি আর 50 বছরও বেঁচে থাকেন তাহলে কফ প্রোডাকশন হতে থাকবে। সেই ক্ষেত্রে ওনার ব্রঙ্কিয়েক্টাসিস যদি হয়, একটা HRCT অফ দ্য চেস্ট করে আমরা ডায়াগনোস করতে পারবো কোনো পার্টিকুলার ছোট্ট এরিয়ার মধ্যে আছে কিনা। দেন যদি একটা লাংসে একটা লোবে থাকে তাহলে লোবেক্টমি বা অপারেশন করে ফেলে উনি লাইফটা কিন্তু সুন্দর হয়ে আসবে। আর না হলে এটা একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট, লাইফ টাইম ওনাকে চালিয়ে যেতে হবে। আমাদের সাথে দর্শক আছেন আরেকজন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি গুরুত্ব ফরিদপুর থেকে বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার মা দীর্ঘদিন ডোকোপা নিয়ে যাচ্ছেন, 60 বছর বয়স তার। আচ্ছা, ডোকোপা দীর্ঘদিন নিয়ে যাচ্ছেন, পাশাপাশি মন্টিলুকাস্ট দীর্ঘদিন নিয়ে যাচ্ছেন। দেন ডাক্তার হচ্ছে ডোকোপা বন্ধ করে দিয়ে মন্টিলুকাস্ট চালাচ্ছে। তো এটা কি ঠিক হচ্ছে যে অনেক লং টাইম খেয়ে যাচ্ছে? কতদিন হয়েছে? তার তো 10 বছর। 10 বছর 10 বছর মন্টিলুকাস খেয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন উনি কেমন আছেন? এখন ওই মন্টিলুকাস্ট খেলে সে ভালো থাকে, আবার যাতায়াত। ম্যাডাম, কোনো প্রশ্ন আছে? জি, ওনার অ্যাজমার সাথে আর কোনো রোগ আছে কিনা একই সাথে, যেমন হাই প্রেশার, হাইপারটেনশন, কিডনি, হ্যাঁ হাইপারটেনশন প্লাস ডায়াবেটিস, কিডনির সমস্যা? তাহলে দেখেন এই ক্ষেত্রে কিন্তু ওনাকে পিরিয়ডিক চেকআপ করা উচিত। আপনার প্রশ্নের জন্য। জি, অবশ্যই খুব সুন্দর প্রশ্নের জন্য আমিও আবার ধন্যবাদ জানাচ্ছি। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এত লম্বা সময় যখন একটা রোগ থাকে তখন কিন্তু ওর শাখা প্রশাখা হতে থাকে, অর্থাৎ জটিলতা হতে থাকে ওই রোগটার জন্য। তার সাথে যদি কনকমিটেন্ট বা একই সাথে অন্যান্য রোগ থাকে তাহলে তো এই জিনিসটা আরও বেড়ে যায়, অন্যান্য সমস্যার সৃষ্টি হয়। আর যেটা আপনি বলছেন যে ডোকোপা যেটা খেয়ে আসছিল, তো এইটা কিন্তু সবার জন্য না, এই প্রত্যেকটা ওষুধের কিন্তু একটা সাইড এফেক্ট আছে। কাজেই ওনার যদি এখন হার্ট ফেলিওর থাকে, জটিলতা হয়ে থাকে হাইপারটেনশনের, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা একটু চিন্তা ভাবনা করে দিব যে ওনাকে ডোকোপা দেওয়ার প্রয়োজন আছে কি নাই, অথবা আমরা অল্টারনেট অন্য আর কিছু আছে কিনা। সেই জন্য আমি বলবো যে একটানা যে কোনো কিছুই 2-3 বছর ধরে যেটা চলে আসছে এটা না করে একটু পিরিয়ডিক চেক আপ করে নেওয়া উচিত, যে সাথে কোনো জটিলতা হচ্ছে কিনা অথবা ওই ওষুধগুলা খাওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা এটা জেনে নেওয়া। মানে ওনার এখন উচিত ওনার মাকে একজন বক্ষব্যাধি পালমোনোলজিস্ট বা রেসপিরেটরি মেডিসিন ডক্টর কাছে নিয়ে যে ফুল চেক আপ করলে তখনই ওনার হয়ে যাবে। আমরা আরও কিছু কথা বলবো, এটা বিরতির পর এসে ফিরছে ছোট্ট একটি বিরতির পর। এভার কেয়ার হসপিটাল স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এভার কেয়ার হসপিটাল স্বাস্থ্য সংলাপে। আজ আমাদের বিষয় অ্যাজমা নিয়ন্ত্রণে দরকার শিক্ষা ও সচেতনতা। আমাদের সাথে আছেন ডাক্তার এস.এম. আব্দুল্লাহ আল মামুন এবং অধ্যাপক ডাক্তার রোশনি জাহান। স্যার, বিরতিতে যাবার আগে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করলাম, দর্শকদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আমাদের আজকের বিষয় কিন্তু অ্যাজমা নিয়ন্ত্রণে দরকার শিক্ষা ও সচেতনতা। তো জিনিসটা আসলে কি শিক্ষা ও সচেতনতা? মানে কোনো ডিজিজ সম্পর্কে কিন্তু এভাবে আমরা বলি না যে শিক্ষা সচেতনতা, কিন্তু অ্যাজমা নিয়ন্ত্রণে অবশ্যই কিছু শিক্ষা সচেতনতা থাকলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এই বিষয়ে আমরা একটু বুঝতে চাচ্ছি। অ্যাজমা আমরা যেহেতু এবারের থিমটা আমরা বললাম যে অ্যাজমা এডুকেশন এম্পাওয়ার্স, দ্যাট মিনস অ্যাজমা এডুকেশনটা অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে বোঝা যাচ্ছে। প্রথমে মনে হবে যে এডুকেশন তো যারা ডক্টর তারাই করবে, ডক্টর বা মেডিকেল স্টুডেন্ট তাদের জন্য, তারা পড়বে, মানুষকে চিকিৎসা দেবে, কিন্তু তা না। অ্যাজমা এডুকেশনটা ফর গ্লোবাল, এটা ইউনিভার্সাল। সব মানুষ যারা অ্যাজমা পেশেন্ট, পৃথিবীতে বিগ কমিউনিটি অফ অ্যাজমা পেশেন্ট, 30 crore পিপুল, হ্যাঁ, প্রায় 300 মিলিয়ন মানুষের একটা কমিউনিটি। এই কমিউনিটি সবাইকে এই অ্যাজমা এডুকেশনটা নিতে হবে। আর একটা হচ্ছে সচেতনতা, যেটা গ্লোবালি এই 800 কোটি মানুষ সবার মধ্যে এই জিনিসটাকে আমাদের ছড়াতে হবে। যেটা পৃথিবীর মানুষ 800 কোটি, আমরা বলতে পারি সবার মাঝে এই সচেতনতা সৃষ্টি করতে হবে অ্যাজমা সম্বন্ধে। আর অ্যাজমা এডুকেশন যেটা আমি এখন বলবো, সেটা আমাদের যারা অ্যাজমা পেশেন্ট তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, এক্সেপ্ট দ্য যে স্টেক হোল্ডার, ডক্টর, মেডিকেল স্টুডেন্ট ছাড়া তাদের জন্য দরকার। সেটা কেমন যে আমরা বুঝতে পারি যে আমরা অ্যাজমা নট এ কিউরেবল ডিজিজ। প্রথম কথা, শিক্ষার প্রথম অংশ হলো আমরা শেখাই যে অ্যাজমা নট এ কিউরেবল ডিজিজ। যদি এটা মনে করে যে এটা আমি ট্রিটমেন্ট করে ভালো হয়ে যাব, যখন হলো না তখন সে কিন্তু হতাশ হয়ে যাবে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। সো মনে করতে হবে যে এটা একটা নট এ কিউরেবল কন্ডিশন। দ্বিতীয় হচ্ছে আমরা এটাকে ডিজিজ না বলে এটাকে একটা কন্ডিশন বলি বা স্ট্যাটাস বলি, যেটা তার বুঝতে সুবিধা হবে, যেটা তার জীবনের একটা পার্ট। যেমন সে একটা হচ্ছে স্বভাব, একটা মানুষের যেমন তার পারমানেন্ট একটা জিনিস, অন্যান্য অসুখ কিছু যেমন আছে হাইপারটেনশন, ডায়াবেটিস, এগুলোও যেমন এটা একটা ডিজিজ, বাট এটাও একটা কন্ডিশন যেটাকে কন্ট্রোল করতে হয়। অ্যাজমাকে সেরকম কন্ট্রোলে রাখতে হবে। এই কন্ট্রোলটা কে করবে?
এই কন্ট্রোলটা করার জন্য যদি আমরা বারবার শুধু চিকিৎসকের উপর ছেড়ে দিই বা যারা আমার নার্স বা যারা হেলথ কেয়ার ওয়ার্কার তাদের ছেড়ে দিই, তাহলে তো আমার একটা ফিনান্সিয়াল একটা ইস্যু হচ্ছে, বারবার আমার তার কাছে যেতে যাচ্ছে। কাজে আমাকে নিজেই এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমি অ্যাজমা সম্বন্ধে আমি ডিটেলস আমি জানি, যাতে আমি অ্যাজমা কন্ট্রোল করতে পারি। কাজে অ্যাজমাকে কন্ট্রোল করার প্রথম শর্ত হচ্ছে অ্যাজমাকে জানা, অ্যাজমা এডুকেশন। তো বুঝতে হবে যে অ্যাজমা একটা কন্ডিশন, কেমন কন্ডিশন, যেটা একটা মানুষের রাগের সাথে তুলনা করা যায়। একটা মানুষ রাগী, তাকে যদি কেউ না রাগায় তাহলে কিন্তু সে রাগে না। সবাই জানে যে লোকটা রাগী, একটা অফিসের বস, তাকে কেউ রাগালো না, হ্যাঁ, তাহলে কিন্তু সে এভাবে সুন্দরভাবে চলে যাবে। কিন্তু একটা নতুন জায়গায় তার পোস্টিং হলো বা নতুন কেউ আসলে সে তাকে রাগাই দিল, একটা বিশাল দুর্ঘটনা ঘটায় ফেললো, সে রাগ। এইরকম তো অ্যাজমাটাকে যখন আমি জেনে ফেলবো যে আমার অ্যাজমা আছে এবং এটা আমাকে লাইফ টাইমে, আমার 50 বছর বেঁচে থাকবে ইনশাল্লাহ, ততদিন আমার সাথে থাকবে। কাজে এটা কি করলে কি কন্ডিশনে এটা বেড়ে যায় সেটা আমাকে জানতে হবে। সেই জিনিসগুলো আমি জেনে নিলাম। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ট্রিগার ফ্যাক্টর। যে কোনো ট্রিগার ফ্যাক্টর ইনভায়রনমেন্টাল হতে পারে। ইমোশনাল আউটব্রেক, একটা মানুষ প্রচণ্ড রেগে গেলে সেটা অ্যাজমাকে অ্যাগ্রাভেট করে। কোনো ইনফেকশন, সেটা অ্যাজমাকে ইনফেক্ট করে। হ্যাঁ, এরকম প্রেগনেন্সি, যখন একটা মেয়ে সে প্রেগনেন্ট হবে তখন তার অ্যাজমাটা অ্যাগ্রাভেট হতে পারে, সেটা একটা জানতে হবে। এক্সারসাইজ করলে অ্যাজমাটা অ্যাগ্রাভেট হতে পারে। এই যে কয়েকটা পয়েন্ট বললাম, কোনো মেডিসিন, কিছু মেডিসিন আছে যেটা অ্যাজমাকে অ্যাগ্রাভেট করতে পারে। এই জিনিসগুলো যদি সব জেনে নেয় সে একটা অ্যাজমা পেশেন্ট, তাহলে অ্যাগ্রাভেট হওয়ার যে সুযোগ বা ট্রিগার সে হতে দিবে না এবং তার অ্যাজমা অ্যাগ্রাভেট হবে না। এরপরে জানতে হবে যদি কোনো কারণে, এগুলোর পরে তো আমার চান্স থাকে অ্যাগ্রাভেট হয়ে যাওয়ার, হঠাৎ করে বেড়ে গেল অ্যাজমা, প্রচণ্ডভাবে তাকে অ্যাটাক করলো, বিশেষ করে কোথাও সে বেড়াতে গিয়েছে, কোনো হলিডে, যে কোনো একটা অবস্থায় তার অ্যাজমা বেড়ে গেল, ইমিডিয়েটলি কীভাবে কন্ট্রোল করবে সে, কাউকে না জানায়। সেটাই হলো আমরা তাকে ব্রঙ্কোডাইলেটর, এমডিআই, মিটার ডোজ ইনহেলার খুব সুন্দরভাবে মেটিকুলাসভাবে জানতে হবে, যেন ওষুধটা মুখ দিয়ে শ্বাসনালী, ব্রঙ্কিউল পর্যন্ত পৌঁছে। কিন্তু সবাই যেভাবে থ্রো করে, সব যে জিব্বা, তালু, গলা এটার মধ্যে আটকে যায়। কিন্তু আমাদের টার্গেট হবে পেশেন্টটাকে টিচ করার, শেখানো, যেন উনি রাইট ওয়েতে ইনহেলার নিতে পারে। যখনই সে একটা পাপ নিল তখন ইয়ার ওয়েট একটু ব্রঙ্কোটা ডাইলেট হলো, পরের যে পাপটা নিল আর একটু ডাইলেট হলো, উইদিন 3 to 4 পাপ, 5 পাপের মধ্যে সম্পূর্ণ সে ডাইলেট এবং তার কোনো শ্বাসকষ্ট থাকলো না, তখন সে রিলিফ হয়ে গেল, কাউকে জানাতে হলো না। এবং পরবর্তীতে তার যে মেডিকেশনগুলো যে সে একটু রিল্যাক্স হলো সেগুলোকে আবার চালু করে দিল, ডাক্তার কাছে যাওয়ার প্রয়োজন নাই। তবে সে একটা কনসালটেন্সি নিতে পারে যে আমার বেড়ে গিয়েছিল তখন। এইভাবে যদি সে পুরো লাইফটাকে টাইম পার করে, কখনোই তাকে কিন্তু ট্রিটমেন্টের জন্য হসপিটালে ভর্তি হতে হয় না, ডাক্তারের কাছে। কাজে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো অ্যাজমা এডুকেশনের যে আমরা হেডলাইনগুলো বললাম, এই জিনিসগুলো তাকে বুঝতে হবে। আর ট্রিটমেন্ট যেটা, সেটাও তাকে জানতে হবে যে ওষুধগুলো কখন কিভাবে ইউজ করতে হয়, কোনটা রিলিভার, কোনটা মেইনটেনেন্স থেরাপি, হ্যাঁ, প্রিভেন্টার, এই দুটো তাকে জানতে হবে। এটা প্রত্যেক পেশেন্টকেই জানতে হবে রিলিভার কি। বাট অনেক পেশেন্ট উল্টাটা করে, যেহেতু রিলিভার মেডিকেশনের দাম কম, একটা অ্যাজমা সালবিউটামলের, একটা যেটা প্রিভেন্টারের দাম বেশি, 750, 800, 900 টাকা। অনেকের মধ্যে ধারণা যে বেশি দামে ওষুধ দিলে তাড়াতাড়ি কাজ করবে, যখন তার সিভিয়ার অ্যাটাক হলো তখন সে প্রিভেন্টারটা দিচ্ছে, কিন্তু তার একটুও কমে না, তখন তাকে রিলিভারটা দিতে হবে। এই জিনিসগুলো তাকে জানতে হবে। আর একটা হলো আরেকটা একটু শেষ এক সেকেন্ড, সেটা হচ্ছে গ্লোবালি সব মানুষের মাঝে এই জিনিসটা এটাও বোঝাতে হবে যে ইট ইজ প্রিভেন্টেবল ডিজিজ। এটা ইমিডিয়েটলি এটাকে আমরা রিলিভ করতে হয়, হসপিটালে যেন রাতের বেলা আমাকে অ্যাম্বুলেন্স থেকে না যেতে হয়, সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। এবং যখন এরকম হয়ে যায় তখন তাকে হসপিটাল ইমার্জেন্সিতে নিতে হবে, যেখানে কিছু সময় থাকলে সে আবার ব্যাক করে বাসায় আসতে পারে। এটা আমরা, যে আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, এই সাথে আমি আরও দু একটা জিনিস একটু বলতে চাই। যদি আমি সংক্ষেপে এবং ছোট্ট করে বলি, তাহলে যখন আমার অ্যাজমা কনফার্ম হলো যে আমি নিশ্চিত আমার অ্যাজমা আছে, সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আমাকে অ্যাজমা অ্যাকশন প্ল্যান একটা জিনিস আছে, এইটা আমাকে জানতে লাগবে যে কখন আমার কোন ওষুধগুলো নিতে লাগবে, কখন আমার অ্যাজমা খারাপ হয়ে যাচ্ছে, এই সিমটমগুলো, ওয়ার্নিং সাইনগুলো কোনগুলো, এগুলো জানতে হবে। তার আগে আরেকটা যেটা আমরা কমন যেটা দেখে থাকি, যে অ্যাজমা রোগী যারা, তারা এসে শুধু বলে যে আমার এইটা অ্যালার্জি, এখানে শ্বাসকষ্ট, এখানে কাশি, কিন্তু এর সাথে যে অ্যাসোসিয়েটেড কতগুলো কন্ডিশন, যেমন OSA, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এই ধরনের পেশেন্টদের কিন্তু অ্যাজমাটা খুব দ্রুত অ্যাগ্রাভেট করে, শ্বাসকষ্ট বেশি বেড়ে যায়। তো এরা কারা, কাদের এরকম হঠাৎ করে রাত্রেবেলা ঘুম ভেঙে শ্বাসকষ্ট হচ্ছে, দিনের বেলায় সারাদিন ঘুম পাচ্ছে, এই ধরনের পেশেন্টদের কিন্তু এটা কনফার্ম করে নিতে হবে ওনার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে কিনা, যেটা অ্যাজমাকে খারাপ করার জন্য দায়ী আছে। এছাড়া যেটা হচ্ছে যে, যেটা বলা হলো, অনেক বেশিরভাগ রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে তারা খুব অ্যাংজাইটিতে ভোগে, তারপরে খুব অল্পতে রেগে যায়, এই সমস্ত জিনিস, ইমোশনাল আউটবাস্টগুলো যেন না হয়, সেজন্য সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে রিস্ক ফ্যাক্টরগুলো কি, সেগুলো বেস্ট টাইম হচ্ছে যখন তার হঠাৎ করে খারাপ হয়ে গেল অ্যাজমা, পেশেন্ট এমার্জেন্সিতে আসলো, তখন ডাক্তার ওনাকে বললেন যে আপনার তো ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন, যার জন্য আপনার অ্যাজমা অ্যাগ্রাভেট করেছে, বেড়ে গেছে, ত্বরান্বিত হয়েছে। তাহলে
ওনার তখন এই অ্যাটাকের সময় জেনে নিতে হবে কি করলে, কোথায় গেলে, কিভাবে, যেমন মাস মিডিয়াতে যায়, বাজারে গেল, শপিংয়ে গেল, বিয়ে বাড়িতে গেল উইদাউট মাস্ক, তাহলে সেখান থেকে আক্রান্ত হতে পারে। তো এই জিনিসগুলো তখন যদি আইডেন্টিফাই করে রাখা হয় যে প্রেসিপিটেটিং ফ্যাক্টর বা কোন জিনিসে কোন ক্ষেত্রে তার অ্যাজমাটা বেড়ে যাবে, সেই জিনিসগুলো জেনে রাখতে হবে। আর যেগুলো বলা হলো চিকিৎসার ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে, যেহেতু আমরা জানি অ্যাজমা একটা এপিসোডিক অ্যাটাক হয়, এপিসোডিক কন্ডিশন, অর্থাৎ কখনো ভালো থাকে কখনো খারাপ হয়ে যায়। তো যখন ভালো থাকে তখন আমাদের যে পরামর্শগুলো সেগুলো কিন্তু মেনে চলতে হবে। তারপরে যেটা হয়, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে পরিবেশ একটা বড় রোল প্লে করে। তো সেই জন্য যার যার নিজের ইন্ডিভিজুয়াল ব্যক্তি থেকে সমষ্টি, সমষ্টি থেকে দেশ, হ্যাঁ, তো সেইভাবে আমরা যদি আমাদের নিজেদের ঘর থেকে শুরু করি, ঘরটা অ্যাজমা রোগীদের কেমন হবে সেটা ঠিক রাখলাম, ভালো ওয়েল ভেন্টিলেটেড হতে হবে, বাড়ির আঙিনায় যদি একটু গাছপালা থাকে তাহলে একটা ফ্রেশ বাতাস পাওয়া যায়, আর পুরনো গাড়ির ধোঁয়া যেগুলো অ্যাজমার অ্যাটাকটাকে বাড়িয়ে দেয় এগুলো হাত থেকে একটু মুক্ত করা, নিজের গাড়িটা যদি এরকম ধোঁয়া উঠে সেটা যেন ঠিক করি, এরকম ছোট ছোট কিছু জিনিসগুলো আমাদেরকে মেনে চলতে হবে, তাহলে আমরা বড় ধরনের অ্যাটাকগুলোকে প্রতিরোধ করতে পারবো। সেজন্য আমি বলবো অ্যাজমার শিক্ষা শুধু আমি জানলাম তা কিন্তু না, আমি জানলাম, যাচাই করলাম সেটা সঠিক কিনা, তারপর সেটার প্রয়োগ, এই তিনটা জিনিস কিন্তু থাকতে হবে, না হলে হবে না। আমি ধরেন অনলাইনে দেখলাম এই জিনিসটা এই হয়, সবার কিন্তু এক জিনিস হবে না, সবার কিন্তু ওষুধে, এই যে এখন যেটা বলা হলো যে আধুনিক চিকিৎসা বায়োলজিক্স, হ্যাঁ, যেটা ওমালিজম অবধি আমরা করছি, আমাদের এভার কেয়ার হসপিটালে হচ্ছে, এবং রোগীরা অনেক বেনিফিটেড হচ্ছে যাদের রয়েছে ডিফিকাল্ট টু ট্রিট অ্যাজমা, যেটাকে আমরা চিহ্নিত করছি, যে অনেক কনভেনশনাল যে সমস্ত স্টেপ 1, 2, 3, 4 দেওয়া হচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না ওষুধ, সেই ক্ষেত্রে ওনারা এর শরণাপন্ন হতে পারেন। সো ওনার অ্যাজমার এই তীব্রতা বা সাফারিংস, যে কষ্টগুলো, এগুলো ওনাকে যাচাই বাছাই করে জেনে নিতে হবে। একটা কোশ্চেন ছিল যে অ্যাডভান্স অ্যাজমা বা যেটা আমরা অ্যাডভান্স ট্রিটমেন্ট, তার মধ্যে একটা জিনিস আমরা বলতে চাচ্ছিলাম যে ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টি আর একটা আছে, এটার মানে মডার্ন ট্রিটমেন্টের মধ্যে, যেখানে এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেসটাকে এটার উপর এফেক্ট করা হয় এবং এটার স্মুথ মাসলগুলোকে বার্ন করে দেওয়া হয়। এটা একবার যদি করা হয়, একটা বা দুটো তিনটা সেটিং লাগে, আমাদের দেশে এখনো চালু হয় না, বাট আমেরিকা বা অন্যান্য দেশে আছে, সেক্ষেত্রে তার এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস কমে আসে এবং ব্রঙ্কো কনস্ট্রিকশন প্রবণতা কমে যায়। সেটা আমরা কিন্তু যাদের ডিফিকাল্ট অ্যাজমা বা মডার্ন ট্রিটমেন্ট দরকার, তাদের অ্যাডভান্স ট্রিটমেন্ট, তাদেরকে আমরা এটা অ্যাডভাইস করতে পারি। আচ্ছা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে দর্শকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। দর্শক দেখছেন এভার কেয়ার হসপিটাল স্বাস্থ্য সংলাপ, আজ এখানে শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।